হয় তোমার বোন এ বাড়িতে থাকবে, নইলে আমি এ বাড়িতে থাকবো। আমি এখনই ব্যাগপত্র গুছিয়ে আমার বাবার বাড়িতে চলে গেলাম। পুরো রোজার মাসটাই তোমার বোন নাকি এ বাড়িতেই থাকবে। একে তো তোমার মা উটকো ঝামেলা, তারপরে এসে তোমার বোন জুটেছে, সঙ্গে তো তোমার ভাগ্নে তো আছেই। সারাদিন রোজা রেখে এতগুলো মানুষের রান্না আমি করতে পারবো না। শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে এসেছি মাত্র মিনিট 5 হলো। মাত্র এসে ব্যাগপত্রটা রেখে মায়ের সাথে কথা বলছিলাম, এখনো বোরকাটাও খুলিনি। ও ঘর থেকে ভাবির কথা শুনতে পেলাম, ভাইয়ের সাথে কথা বলছে। ভাবি দেখলাম বেশ রাগান্বিত গলায় ভাইয়াকে বলছে, তোমার বোনের সাথে আমি এ বাড়িতে থাকবো না। রোজার মধ্যে এতগুলো মানুষের রান্না আমি একা করতে পারবো না। আমি ব্যাগপত্র গুছিয়ে বাবার বাড়ি চলে গেলাম। মাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে মা? ভাইয়ের সাথে কি কোনো ঝামেলা হয়েছে? তোমার সাথে কোনো ঝামেলা হয়েছে? ও হয়তোবা আমি আসাতে ভাবি অমন করছে, তাই না মা? মা বলে উঠলো, তুই আসবি তা আমাকে একটু ফোন করে আগে জানিয়ে আসবি না? তুই যে রোজার মাস থাকবি আমাকে তো বলে আসবি, নইলে তোর ভাইয়াকে অনুমতি নিয়ে তারপরে তো আসবি। আমি বললাম, মা আমার বাবার বাড়িতে আসবো, তাও আবার আমাকে অনুমতি নিয়ে আসতে হবে? মা বলে উঠলো, দেখ মা, মেয়েরা বিয়ের পর পর হয়ে যায়। নিজের বাবার বাড়ি হলেও সেটা আর আপন বাড়ি থাকে না, ভাইয়ের বাড়ি হয়ে যায়। তোর বাবা মারা যাবার পর যেখানে আমি এদের বোঝা, সেখানে তুই পুরো রোজার মাস কিভাবে এখানে থাকবি? আমি বলে উঠলাম, মা দেখো, আমি রোজার জন্য পুরো বাজার করে এনেছি। 5,000 টাকা খরচ করে পুরো বাজার করেছি। হিসেব মতো তোমাদের কোনো টাকা পয়সায় আমার পেছনে খরচ করতে হবে না, তোমাদের কোনো খরচই হবে না। আমি শুধু তোমাদের সঙ্গে একসাথে থাকবো বলেই এসেছি। তাছাড়া তুমি তো জানো মা, তোমার জামাই শহরে চাকরি করে, আমি তো ওখানে থাকি না। শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়িও নেই। আমরা মা ছেলে বাসায় একা না থেকে ভাবলাম তোমার এখানে থাকি। মা আবারও বলে উঠলো, এ বাড়িতে আমারই 3 বেলা খাওয়া জোটে না, সেখানে তুই আবার কেন এলি মা? বাড়ির সমস্ত কাজ, রান্না বান্না সবকিছু আমাকে একাই করতে হয়। তোর ভাবি কোনো কাজেই হাত লাগায় না, জানিসই তো তোর ভাইয়ার একার বেতনে পুরো সংসারটা চলে। আমার ওষুধ খরচ চলে, আবিরের স্কুলের খরচ আছে, সব মিলায়ে তোর ভাইয়া একটু হিমশিম খেয়ে যায়। মনে মনে ভাবছি এখন আমি কি করব। শ্বশুর বাড়ি থেকে মাত্র এলাম, এখনো চেঞ্জও করিনি। আবার ব্যাগপত্র গুছিয়ে নিয়ে কিভাবে আমি শ্বশুর বাড়িতে ফিরে যাব? সেখানে তো আমার মুখটাই থাকবে না, আর আমার স্বামীকেই বা আমি কি বলবো? আমারই ভুল হয়েছে। আমি যদি ফোন করে জানিয়ে আসতাম, কেন যে হুট করে আসতে গেলাম এটাই বুঝতে পারছি না। ভাবতে ভাবতেই দেখলাম ভাবি ব্যাগপত্র নিয়ে বাইরে বেরিয়ে এলো। হঠাৎ আমার ফোনটাও বেজে উঠলো। ব্যাগের ভেতর থেকে ফোনটা বের করতেই দেখি ভাইয়া ফোন দিয়েছে। ফোনটা রিসিভ করেই ভাইয়াকে সালাম দিলাম, ভালো মন্দ জিজ্ঞেস করলাম, ভাইয়া তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। তুই যে এ বাড়িতে আসবি তো বলে আসবি না একটু? না ভাইয়া, মানে রাকিব তো শহরে থাকে চাকরির জন্য, আমি তো বাড়িতে একাই থাকি, তো ভাবলাম রোজার ভিতরে সবাই একসঙ্গে থাকলে খুব ভালোই লাগবে। আর আমি একা যেহেতু থাকি ওখানে, ইফতারের সময় খুব একটা ভালো লাগে না, খুব একা একা লাগে একা একা ইফতার করতে, তাই চলে এলাম ভাইয়া। কেন, আমি কি ভুল করেছি এসে? না তুই ভুল করিসনি, কিন্তু তোর একটু বলে আসা উচিত ছিল। হ্যাঁ ভাইয়া, তুমি ঠিকই বলেছো, আমার একটু বলে আসাই উচিত ছিল। আমারই বাবার বাড়িতে আসতে তোমার কাছ থেকে একটু অনুমতি নেওয়ার দরকার ছিল। আমি তো এখন আর তোমাদের কেউ নই, বিয়ের পর আমি পর হয়ে গেছি, পরের বাড়ির বউ হয়ে গেছি। এখন তোমাদের বাড়িতে আসতেও আমার অনুমতি লাগবে, 2 দিন থাকতে গেলেও পারমিশন লাগবে। হুট করেও এ বাড়িতে আমি আসতে পারবো না, চাইলেও মায়ের সাথে দেখা করতে কিংবা 2 দিন কাটাতে আসতে পারবো না। আমার জন্মস্থান, যেখানে আমার শৈশব কেটেছে, যেখানে আমি 20টা বছর কাটিয়েছি, সে বাড়িতে আসতে গেলেও তোমার অনুমতি লাগবে ভাইয়া। এটা আমি আগে বুঝতে পারিনি, আমি বুঝতে পারলে অবশ্যই তোমার থেকে অনুমতি নিয়ে আসতাম ভাইয়া। তুই রাগ করিস না বোন, দেখ আমার তো সংসার টিকিয়ে রাখতে হবে। তুই এসেছিস বলে তোর ভাবি ব্যাগপত্র গুছিয়ে বাপের বাড়ি চলে যাচ্ছে। আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কোনোভাবেই বোঝাতে পারিনি। তার একটাই কথা, রোজা রেখে এত মানুষের রান্না বান্না, এত উটকো ঝামেলা সে নিতে পারবে না। আমি কি করব বল? একদিকে তুই আমার মায়ের পেটের বোন, আর অন্যদিকে আমার সন্তানের মা, আমার সহধর্মিনী। আমি কাউকেই বাদ দিয়ে জীবন চালাতে পারি না ভাইয়া। আমি এখানে আসবো বলে রাকিব 5,000 টাকা পাঠিয়েছে, সেই 5,000 টাকার পুরো বাজারঘাট করে এনেছি। তোমাদের কোনো সমস্যা হবে না, আমি থাকি। আমি এখনো বোরকাটাও খুলিনি ভাইয়া। এই অবস্থায় যদি আমি আবার শ্বশুর বাড়িতে চলে যাই তাহলে সবাই কি ভাববে? আমি সবাইকেই বলে এসেছি, এবার 1 মাস রোজার ঈদটা বাপের বাড়িতেই কাটাবো। এখন যদি আমি এই অবস্থায় আবার শ্বশুর বাড়িতে ফিরে যাই তাহলে সবার কাছে আমার মুখ থাকবে না ভাইয়া। ভাইয়া বলে উঠলো, তাহলে তুই 2 দিন থাক, তারপর চলে যাস। তোর ভাবিকে এই 2 দিন আমি একটু ম্যানেজ করে নেব। 2 দিন থাকবো ভাইয়া? হ্যাঁ 2 দিন থাক, আমি তোর ভাবিকে ফোন দিচ্ছি। এই বলে ভাইয়া ফোনটা কেটে দিল। আমি মনে মনে ভাবছি, এর থেকে তো আমার একাই থাকা ভালো ছিল বাড়িতে, কেন যে এলাম এ বাড়িতে।
বাড়িতে একা একা ইফতার করতে আর একার জন্য ইফতারি বানাতে ভালো লাগতো না, তাই ভাবলাম বাপের বাড়িতে চলে যাই। বাপের বাড়িতে এসে যে এই সমস্যায় পড়বো ভাবতে পারিনি। এখন আমি রাকিবের সঙ্গে কি মুখ নিয়ে বলবো যে আমি এখানে 2 দিন থাকবো তারপর চলে যাবো? আমাকেই বা কি ভাববে, আর আমার ভাই ভাবি আমার মাকেই বা কি ভাববে? আমার কিছুই মাথায় আসছে না কি করব। একবার ভাবছি বাড়িতে চলে যাব রাকিবকে না বলে, আর একবার ভাবছি বাড়িতে চলে গেলে সবাইকে কি বলবো। এই মাত্রই তো এলাম, আবার যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে। বাড়ির সবাইকে আমি কি বলবো? কথাগুলো ভাবতে ভাবতেই ভাইয়া আমার কাছ থেকে ফোনটা রেখে ভাবিকে ফোন দিল। ভাবি দেখলাম ফোনটা রিসিভ করেই ভাইয়াকে বলছে, তোমার বোন কি যাবে বাড়ি থেকে? ভাইয়া ওপাশ থেকে বলেছে ও 2 দিন থাক তারপর চলে যাবে। 2 দিনই তো থাকবে, 2 দিনের বেশি যেন 3 দিন না হয়। এই ডিসিশন চেঞ্জ যেন না হয়। আমি কিন্তু পরবর্তীতে আর কোনো কথাই শুনবো না। এই কথা বলে ভাবি দেখলাম ফোনটা কেটে দিয়ে ব্যাগপত্র নিয়ে ঘরের ভেতর ঢুকে গেল। এরপর ভাইয়া আমার ফোনে ফোন দিল। ফোনটা রিসিভ করতে ভাইয়া বলল 2 দিন থাক তারপর চলে যাস। তোর ভাবিকে আমি বলেছি। তোর ভাবিও বলল 2 দিন থেকে যেন চলে যাই। আমি বললাম আচ্ছা ভাইয়া, এই কথা বলেই ফোনটা রেখে দিলাম। বিয়ের আগে আমার জন্য যে রুমটা ছিল সেই রুমটা এখন গেস্ট রুম হয়ে গেছে। ভাবি এখন গুছিয়ে রাখে ওই রুমটা গেস্টদের জন্য, কিন্তু ওই রুমে আমার আর জায়গা হয় না। আমি মায়ের রুমে মায়ের সাথেই থাকি। নিজের বাপের বাড়ি হলেও এখন আর এ বাড়ির মেয়ে না আমি। বিয়ের পর আমি পর হয়ে গেছি। বোরকাটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিলাম। দুপুর হয়ে গেছে। গোসল শেষ করে নামাজ কালাম শেষ করে এখন রান্না বান্না করতে হবে। দেখলাম মা একাই রান্না বান্নার জন্য রেডি হচ্ছে। মায়ের সাথে আমিও গুছিয়ে দিলাম। ভাবি দেখলাম আবিরের সঙ্গে ঘুমাচ্ছে। আবির আমার ভাইয়ের একমাত্র ছেলে, আমি ওর ফুপু। আমার কাছেও আসতে দেয় না আমার ভাবি ওকে। আমার সাথে ভাবি যে কেন এমন করে আমি বুঝি না। আবিরের জন্য অনেক কিছু এনেছি, কিন্তু দেওয়ার সময় পেলাম না। ইফতারির সময় হয়ে গেছে। তড়িঘড়ি করে সবাই টেবিলে আসলাম। ইফতার গোছালাম মায়ের সঙ্গে হাতে হাতে। ভাবিও উজু করে এসে রেডি হয়ে ইফতারি টেবিলে বসলো। আমার ছেলেটা আর আবির আমার ভাইয়ের ছেলে বেশ পিটোপিটি। ওরা দুইজনে একসঙ্গে থাকলে বেশ ঝামেলা করে। ইফতার টেবিলে খাওয়া নিয়ে বেশ ঝামেলা হলো। ইফতারি টেবিলে ঝামেলাটা হলো জুস নিয়ে। আমার ছেলে যে গ্লাসটা পছন্দ করে জুস নিয়েছে সেই গ্লাসে আমার ভাইয়ের ছেলে নিবে, কিন্তু ওই গ্লাসটাই নিবে, কিন্তু আমার ছেলে দিবে না। এটা নিয়ে বেশ ঝামেলা হলো। ভাবিও অনেক কথা শোনালো আমাকে। কেন এলাম আমি এ বাড়িতে, ছেলেকে মানুষ করতে পারিনি, একটা বেয়াদব তৈরি করেছি, আরো কত রকম কথা। ইফতারি করতে করতে মনে মনে ভাবলাম আর এ বাড়িতে থাকবো না, চলেই যাব কাল। সকালবেলা ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি। মাকে বললাম মা আমি চলে যাচ্ছি, বাড়িতে গেলেই বেশ ভালো থাকবো। ওই মুহূর্তেই ভাইয়া এলো। ভাইয়া বলল কি রে কোথায় যাচ্ছিস? বললাম 2 দিন থাক তারপর যা। না ভাইয়া, আমার জন্য হয়তো ভাবির অনেক অসুবিধা হচ্ছে, আমি আর থাকবো না, আমি চলে যাচ্ছি। আর এবার যদি কখনো আসি তাহলে অবশ্যই অনুমতি নিয়ে আসবো। ভাইয়া আমাকে কোনো কিছু না বলেই নিজের রুমে চলে গেল। ভাবির সাথে দেখলাম কথা বলছে। ভাবিকে দেখলাম বলছে শোনো শোনো, লিনা আমার খুব আদরের ছোট বোন, ওকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। ও এসে না হয় রোজার মাসটা আমার কাছে এসে থাকলো, আমার কি কম পড়ে যাবে? তুমি এত কেন রাগ করছো? একটা মাসই তো। একটা জিনিস ভেবে দেখো তো, তুমি যদি এখন তোমার বাবার বাড়িতে যাও আর তোমার ভাইয়ের বউ যদি এমন করে তোমার সাথে, তাহলে তোমার কেমন লাগবে? তোমার সাথেই যদি এমন ব্যবহার করে, তোমাকে যদি বাড়ি থেকে বের করে দেয়, যদি চলে যেতে বলে এ বাড়িতে আসার সময় অনুমতি নিয়ে আসবে, তখন তোমার কেমন লাগবে? দেখলাম আমার ভাবি একটা কথাও না বলে মাথা নিচু করে সব শুনছে। ছোটবেলা থেকে আমার এই বোনটার সাথে ঈদ কাটিয়েছি, রোজা কাটিয়েছি, কোরবানি কাটিয়েছি, কিন্তু দেখো এই 5টা বছরে আমার বোনটার সাথে আমি একটা ঈদও কাটাতে পারিনি। এবার না হয় ও একটু ইচ্ছা করে এলো, এই একটা মাস না হয় তুমি সহ্য করে নাও। মেয়েরা বিয়ের পর হয়ে যায়, পরের বাড়ি চলে যায়। তাই বলে যে ওরা বাপের বাড়িতে এসে কয়েকদিন থাকতে পারবে না এমন তো কোথাও লেখা নেই। আমার না হয় একটু কষ্ট হবে, না হয় একবেলা কম খাবো, তাই বলে বোনটাকে বাড়ি থেকে তাড়িয়ে দেব? তুমি একটু তোমার দিকটাই ভাবো তো, তুমি নিজেকে আমার বোনের জায়গায় বসিয়ে দেখো তো তোমার কেমন লাগবে। ভাবি দেখলাম কিছুই না বলে কাঁদতে কাঁদতে আমার কাছে এসে হাত দুটো ধরে ক্ষমা চাইলো। আমার অনেক ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিও আমাকে, আমি বুঝতে পারিনি, আসলে বিষয়টা আমি ওইভাবে ভাবিনি। সত্যিই তো মেয়েরা চাইলেই বিয়ের পর বাবার বাড়িতে এসে রোজা ঈদ কোরবানি কাটাতে পারে না, কারণ ওরা তো পরের বাড়ির বউ হয়ে যায়, পরের অধীন হয়ে যায়। এটাই মেয়েদের জীবন।